নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি ঠোটকাটা শুভজিৎ। আজ বিশেষ দিন, আজ স্বাধীনতা দিবস। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে আমরা কতটা স্বাধীন হয়েছি, আমরা কতটা স্বাধীনতা উদযাপন করছি এবং আজ এই বিশেষ দিনের উদযাপন কিভাবে হলো, কোন কোন অঙ্গীকার সামনে, এসব ডিটেলে বলা হবে। কিন্তু প্রথমেই শুরু করব অন্য একটা খবর দিয়ে। তিনি আগে যা বলেছিলেন আজও তিনি তাই বললেন। বিতর্ক হলেও ফরওয়ার্ড ব্লক নিয়ে নিজের মূল্যায়নেই অনড় থাকলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সমালোচনা হলেও তিনি যে তার অবস্থানের বদল করবেন না তাও স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। শুনুন। আমিও কি বিখ্যাত হয়ে গেলাম নাকি, এটা আমি বুঝে উঠতে পারছি না। কিন্তু আমি যা বলেছি তার থেকে আমি সরে আসবো না। মোহাম্মদ আলী পার্কে শ্যামা প্রসাদের ওপরে পাথর নিক্ষেপ করেছিল ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা। শ্যামা প্রসাদ মুখার্জিকে লাঞ্ছিত করবার প্রচেষ্টা করেছিল মহিলাদের দিয়ে কলকাতা কর্পোরেশনের মধ্যে। এটা ইতিহাস। যারা ইতিহাস জানেন না, ইতিহাস পড়েননি, নতুন করে আরেকবার ইতিহাস পড়ার চেষ্টা করুন। দেখুন, শ্রমিকবাবুর মন্তব্যে বিতর্ক হওয়ার কারণ ফরওয়ার্ড ব্লক দলটি নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তৈরি। ফরওয়ার্ড ব্লককে কোট আনকোট গুন্ডা বললে নেতাজির দিকেও আঙুল ওঠে। তাই শ্রমিকের এই মন্তব্যে নেতাজি প্রেমীরা ক্ষুণ্ণ হবেন, এটা স্বাভাবিক, সত্যি এটা স্বাভাবিক। কিন্তু এদের সবাই যে ফরওয়ার্ড ব্লকের সমর্থক এমনটা নয়। সেই নেতাজি আবেগের তোয়াক্কা না করে শ্রমিক নিজের অবস্থানেই অনড়। তার অবস্থান মানে ধরে নেওয়া যায় সেটা বঙ্গ বিজেপিরও অবস্থান বা মূল্যায়ন। তিনি যাই বলুন সেটা বঙ্গ বিজেপিরই অবস্থান, মূল্যায়ন। তার কারণ তিনি বঙ্গ বিজেপির মুখ, রাজ্য সভাপতি। আর সেই অবস্থান থেকেই কি রেড রোডে 15ই অগাস্টের ট্যাবলো শ্যামাপ্রসাদময়? শ্যামাপ্রসাদ ইন বলেই কি নেতাজি আউট? শ্যামাপ্রসাদ আর ফরওয়ার্ড ব্লক, শ্যামাপ্রসাদ নেতাজি একসঙ্গে থাকতে পারে না। বিজেপির অতি উৎসাহীরা তো ইতিমধ্যেই বীরভূমের রামপুরহাটে নেতাজির নামে থাকা রাস্তা বদলে শ্যামাপ্রসাদের নামে করে দিয়েছেন। নিউ আলিপুরে কেউ আবার নেতাজির হাত ভেঙে দিচ্ছেন। আর আপনাদের বললাম, আজ কলকাতার রেড রোডে নেতাজি নেই, শ্যামাপ্রসাদ আছেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে ছিল এবারের ট্যাবলো। এই তথ্য সংস্কৃতি দপ্তরের ট্যাবলোয় দেখা গেল শ্যামাপ্রসাদ মুখার্জিকে। তার 125তম জন্মজয়ন্তী উপলক্ষে এই বিশেষ ট্যাবলো করেছিল তথ্য সংস্কৃতি দপ্তর। এর আগেও বিভিন্ন মনীষীদের নিয়ে ট্যাবলো হয়েছে। এবারে তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে আকর্ষণ ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ট্যাবলো। এই ট্যাবলো আজকে রেড রোডে যখন বর্ণাঢ্য শোভাযাত্রা হচ্ছিল তখন সেখানে তথ্য সংস্কৃতি দপ্তরকে রিপ্রেজেন্ট করছিল। সেই ট্যাবলোর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং শুরুতেই, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের যখন ট্যাবলোগুলো আসতে শুরু করছিল, প্রথম ট্যাবলোই ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়া বাংলার আর কোনো মনীষীর ট্যাবলো নেই, মানে অর্থাৎ ট্যাবলোতে আর কোনো মনীষীর ছবি নেই, শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি। এমনকি নেতাজিরও কোনো ট্যাবলো নেই। এটা সঠিক না, এটা সঠিক না, ঠিক না। এটা এরা তো একমুখী রাজনীতি করছে। এরা সূর্য সেনকে শ্রদ্ধা জানাবে, এরা নেতাজিকে শ্রদ্ধা জানাবে, এরা ক্ষুদিরামকে শ্রদ্ধা জানাবে। যারাই স্বাধীনতার আন্দোলন করেছেন ওদের কাছে তারা অশ্রদ্ধার পাত্র। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে সরিয়ে না দেয়া হতো, পশ্চিমবঙ্গের বামপন্থীরা যদি তাকে কুইসলিং না বলতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করবার পরে তাকে যদি কংগ্রেসের কমিটি গঠন করবার সুযোগ দেয়া হতো, অন্তত তিনি দাঁড়িয়ে বলতে পারতেন, এই দেশ ভাগ আমি মানি না, এই দেশ ভাগ আমি মানব না। আজকে যদি আজাদি বলতে যদি গা চিরবির করে, তো যারা আজাদির লড়াই লড়েছে, আজাদির স্বপ্ন দেখেছে, কারণ সাভারকার লিখে দিয়েছিলেন চিরকুটে যে মুক্তি, স্বাধীনতা এই শব্দ আমি উচ্চারণ করব না, তারপরে ক্ষমা চেয়েছিলেন। সুতরাং মুক্তি এবং স্বাধীনতার কথা যারা বলেছে বিজেপি তাদের শত্রু। আজাদি আন্দোলনের নামে মহানগরীর রাস্তায় বেশি আজাদি করলে পরিণতি কি হতে পারে, শ্রমিক কিন্তু আজ সেই ইঙ্গিতটাও দিয়ে রাখলেন। মনে করবো আর কলকাতার রাস্তায় কোনোদিন ওই আজাদি স্লোগান দেবেন না। কাশ্মীর মাঙ্গে আজাদি,
আজাদি বা কাশ্মীরের আজাদি চাইতে গেলে কিন্তু জনগণ আপনাদের আদর করে দেবে, খুব ভালো করে দেবে। তখন কিন্তু পুলিশও কিছু করতে পারবে না। আর বেশি আজাদির যদি স্লোগান দিতে থাকেন, ভারতের টুকরে সঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতে থাকেন, তখন কিন্তু আমাদের কর্মীরা মানুষকে সঙ্গে নিয়ে পুলিশকে একটু দূরে সরিয়ে রেখে আপনাদের বলে বল ঢুকিয়ে দেবে। হ্যাঁ, কেউ সুস্থ সঙ্গে বাড়ি যাবেন না। আজকে যদি আজাদি বলতে যদি গা চিরবির করে, তো যারা আজাদির লড়াই লড়েছে, আজাদির স্বপ্ন দেখেছে এবং স্বাধীনতার কথা যারা বলেছে, বিজেপি তাদের শত্রু। সরকার লিখে দিয়েছিলেন চিরকুটে যে মুক্তি, স্বাধীনতা এই শব্দ আমি উচ্চারণ করব না, তারপরে ক্ষমা চেয়েছিলেন। ভুল করুন, মহেশতলার স্বপ্ন দেখবেন না, খিদিরপুরের স্বপ্ন দেখবেন না। জনগণ আপনাদের আদর করে দেবে, কেউ সুস্থ শরীরে বাড়ি ফিরবেন না। ফলে শ্রমিকের কথা বুঝতেই পারছেন যে একটা স্বাধীন দেশে থেকে আজাদি বলার পরিণতি কি হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দুও আজাদি স্লোগান নিয়ে আগেই আপত্তি জানিয়েছেন। আন্দোলন হোক, প্রতিবাদ হোক, কিন্তু প্রতিবাদের স্লোগান কেন আজাদি হবে, নিশানায় কারা বুঝতেই পারছেন। ওদিকে দিল্লির লালকেল্লায় নরেন্দ্র মোদী দিমাগি নকশাল, সেটা নিয়েও কিন্তু মাথা ব্যথার কথা আজকে স্পষ্ট করে বলেছেন। হ্যাঁ, দিমাগি নকশাল, যারা সুযোগের অপেক্ষায় রয়েছেন, যারা মননে মগজে নকশালপন্থা প্র্যাকটিস করছেন, তাদের কথা উল্লেখ করেছেন। মোদির কথায় হিংসা ছড়ানোর সুযোগ খুঁজছেন ওই দিমাগি নকশালরা। जंगलों में हमें हथियारी नक्सलों का खात्मा बुलाने में, उस संकट से देश को मुक्त कराने में सफलता मिली है, लेकिन हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है, हिंसा अराजकता के वो रास्ते खोज रहे हैं, समाज को गलत राह पर घसीटने के लिए भांति भांति के दांव कर रहे हैं। माओवादी हिंसा आखिरी सांस भी शायद रहने की अब तो ताकत नहीं रही है। वर्षों तक देश की सत्ता में माओवादी सोच के लोग गलियारों में अपनी जगह बना करके बैठे थे। इन दिमागी नक्सलियों को पहचानना होगा, इन दिमागी नक्सलियों को आइसोलेट करना होगा। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এবারই প্রথমবার লালকেল্লায় বন্দে মাতরম গাওয়া হলো। স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। सबके लिए आज एक ऐतिहासिक पल भी है। आजादी के बाद 15 अगस्त को लाल किले पर पहली बार वंदे मातरम गूंज रहा है। आज जब हम देश के लोग वंदे मातरम के 150 वर्ष मना रहे हैं, तो इससे बड़ा उत्तम अवसर क्या हो सकता है। বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত আমাদের পশ্চিমবঙ্গের দুই বরেণ্য ঋষি বঙ্কিমচন্দ্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশকে দিয়েছেন। সংসদের উভয় কক্ষের অধিবেশন শেষ হয়েছে পূর্ণাঙ্গ বন্দে মাতরমের মধ্যে দিয়ে। আমরা তাকিয়ে দেখলাম সবাই দাঁড়িয়ে আছেন, দু স্ট্রেঞ্জার পর্যন্ত খুব নড়ছিল, তারপরে কেন যেন চুপ করে গেলেন। মা দুর্গার সঙ্গে কোনো গন্ডগোল আছে নাকি, আড়িয়ে আছে নাকি? তাংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী, দুর্গার নাম করতে গেলে ভয় লাগছে নাকি? ভয় লাগলে কিন্তু আমরাও ভয় দেখিয়ে দেবো। পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে গেলে বন্দে মাতরমকে গ্রহণ করতে হবে, বন্দে মাতরমকে আত্মস্থ করতে হবে, তবেই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার মর্যাদা দিতে পারবেন। পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে হলে বন্দে মাতরমকে আত্মস্থ করতে হবে। বুঝতেই পারছেন, বাংলা বদলেছে, বাংলা বদলাচ্ছে। বদলের বাংলায় স্বাধীনতা দিবসের ছবিও আজ বদলে গেল। রেড রোডে প্রথমবার প্রদর্শিত হলো কেন্দ্রীয় প্রকল্পের ট্যাবলো। লালকেল্লায় মোদির মুখে বিকশিত ভারত, রেড রোডে শুভেন্দু অধিকারী বিকশিত বাংলার স্বপ্ন দেখালেন। ট্যাবলোয়ে নেতাজি না থাক, রেড রোডে নেতাজির গলায় শ্রদ্ধার মালা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
houses, government establishments, and आज भारत ने भी एक बहुत बड़ा सपना देखा है, दृढ़ संकल्प के साथ देखा है। नई ऊंचाइयों को छूने के लिए देखा है और वो सपना है जब आजादी के 100 साल होंगे 2047 में हम विकसित भारत बना के रहेंगे। 140 करोड़ देशवासियों के पुरुषार्थ से इस लक्ष्य को हमें हासिल करना है। আমি শুধু একটা কথাই বলবো, 2047 সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। এই পশ্চিমবঙ্গ এক গৌরবের পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ 1947 সালের 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ভারত ভক্তি কার্যত হয়েছিল। আমাদের সরকারের অগ্রাধিকার পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া। दुनिया की सबसे बड़ी आबादी वाला देश विकसित होने का संकल्प लेता है तो ये दुनिया की नजरों में भी हमारे साहस का परिचायक बन जाता है। भारत का सामर्थ्य सप्त सिंधु के रूप में हम जानते थे, हम समझते थे, हम सुनते थे। अब विकसित भारत बनाने के लिए हमें नई धारा चाहिए। आज लाल किले की प्राचीर से मैं देश के सामने शक्ति की सप्त धारा का आवाहन करता हूं। आने वाले 5-7 साल में जो पिछले 5-7 दशक में नहीं हुआ, वो सप्त धारा के सामर्थ्य से, शक्ति से हम देश को नई ऊंचाई, नई गति देंगे। কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সুরক্ষা এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করে আমরা পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল থেকে তরাই ডুয়ার্স আমরা সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিতে চাই। ধর্মতলাটাকে আগে পরিষ্কার করুন, তবে তো বোঝা যাবে এখানে নতুন সরকার এসেছে। স্বাধীনতা অধিকারের কথা বলে, সেই কোট আনকোট অধিকারের কথা বলতে গিয়েই ধর্মতলাকে হকার মুক্ত করার কথা আজ বললেন শ্রমিক ভট্টাচার্য। ভাবছেন তো কেন, কার অধিকার কেড়ে নিচ্ছেন ধর্মতলার হকাররা? কেন ধর্মতলাকেই হকার মুক্ত করতে চাইছেন বিজেপি? শ্রমিক বলছেন ধর্মতলাই কলকাতার মুখ, ফেস অফ দ্য সিটি। সেই মুখই যদি ঢাকা পড়ে যায়, মুখ দিয়েই যে তাকে চেনা যায়, সেই মুখ ঢাকা পড়ে গেলে তা তো ঠিক নয়। আসুন কি বলছেন তিনি, আমরা শুনি। ধর্মতলা থেকে সরে যান, ওটা কলকাতার মুখ। আমাদের দুজন কাউন্সিলর এখানে আছেন, তার মধ্যে একজন বিধায়ক হচ্ছেন, আমি তাদের দায়িত্ব বলছি, দায়িত্ব নেই। ধর্মতলাটাকে আগে পরিষ্কার করুন, তবে তো বোঝা যাবে এখানে নতুন সরকার এসেছে। 100 বছরে এর জন্য কোনো নির্দেশনার অপেক্ষা থাকবে না। এটা পার্টির অবস্থান, এটা পার্টির ঘোষিত অবস্থান যে ধর্মতলার যে অবস্থা বানিয়ে রাখা হয়েছে শতাব্দী প্রাচীন দোকানের সামনে, আজকে সেখানে ফুটপাত দখল করে সেখানে প্লাস্টিক লাগিয়ে দেওয়া হয়েছে। সেই মানুষগুলো তো কর্পোরেশনকে দীর্ঘদিন ট্যাক্স দিচ্ছে। আমাদের দেশের সামগ্রিক রাজ্যের অর্থ ব্যবস্থার সঙ্গে তো তাদের একটা যোগাযোগ আছে, তারা জিএসটি দিচ্ছে। আজকে তাদের অধিকারকে রক্ষা করবার দায়িত্ব আপনাদের কাউন্সিলরদের। সুতরাং কলকাতার যে মুখ, কলকাতার ফেস, ওই ধর্মতলা, ওই এসপ্ল্যানেডকে পরিষ্কার করে দিন, ফাঁকা করে দিন, একদম সুন্দর করে দিন। আজকে প্রতিজ্ঞা নিন 80তম বর্ষে এই কাজ কাল থেকে আপনাদের করতে হবে।
আমরা এখানে কাজ করি, যে মানে দোকানদার আছে ওরা এইসব ব্যাপারে বেশি জানে, ঠিক আছে। এবার এই যে যারা এই যে মানে রুলে এসছে এটা ওনার কী করবে না করবে সেটা ওদের ব্যাপার আছে। হ্যাঁ, অসুবিধা তো হবেই, অসুবিধা তো নিশ্চয়ই হবে, ওটা এই যে করলে তো অসুবিধা হবেই। যা মানে অ্যাডমিনিস্ট্রেশন যা ডিসাইড করবে সেইভাবে চলতে হবে। মানে কি বলবো, মানে ওটা করলে তো অসুবিধা হবেই, দেখে শুনে মানে কাজ করতে হবে, সব দিকে সবাইকে নিয়ে চলতে হবে। ওখানে আসছে কেন আসছে, ওখানে পাওয়া যায়, যদি উঠিয়ে দেবে কোথায় যাবে? হ্যাঁ, কি করব, যদি মানে ওদের এই ইচ্ছা আছে ওটা হবে। আমরা কি করবো, আমরা তো কিছু করতে পারবো না। এবার একজনের কথা বলি, যার কথা না বললেই নয়, স্বার্থ যেখানে তিনি সেখানে। তার নাম রচনা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তৃণমূলের সরকার হলে তৃণমূলেই থাকতাম, তৃণমূল হেরে গিয়েছে বলে অন্য দলে। বিজেপি বিধায়কের পাশে বসে অকপট তৃণমূল ত্যাগী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছেড়ে এনসিপিআই-এ যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হুগলির সাংসদের মন্তব্য, তৃণমূল হেরে গিয়েছে, আরও 3 বছর সাংসদ ক্যারিয়ার চালানোর জন্য অন্য দলে গিয়েছেন তিনি। তবে এ প্রসঙ্গে তিনি সাফাইও দিয়েছেন নিজের সাংসদ এলাকার উন্নয়নের দোহাই। শুনুন কি বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছেন। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদ কত করতে পারি? 4 কোটি 90 লক্ষ টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। দল হেরে গেছে বলে আমার এমপির ক্যারিয়ার শেষ। আমার এমপির ক্যারিয়ার আরো 3 বছর আছে এবং 3 বছর আমার এমপির ক্যারিয়ার চালিয়ে যেতে গেলে আমার পাশে সাপোর্ট দরকার। মানুষের প্রগতির জন্য উনি যেরকম ভাবে প্ল্যান করেছে এবং আমি যেরকম ভাবে ভেবেছিলাম যে আমি আমার যে কাজগুলি করতে চাই, সেটা আমার মনে হয়েছিল যদি সেন্ট্রাল এবং স্টেট একত্রিত হয় তাহলে সেই কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হয়, রাস্তা অনেক মসৃণ। আজকে আমি দিদিকে ভালোবেসে ঘরে বসে থাকতে হতো। আজকে আমি ওই মাস গেলে এমপির মাইনেটা পেতাম, দিয়ে ঘরে বসে থাকতাম। সেটা করতে তো আমি আসিনি, আমি তো মাইনে পাওয়ার জন্য আসিনি। আজকে আমি আগামী 3 বছরে কাজ করব, যদি কাজ করতে না পারি রাজনীতি ছেড়ে দেবো, যদি কাজ করতে পারি তো রাজনীতি। কি বলবো বলুন, ক্ষমতা যেখানে সেখানে থাকবো, আর যেখানে ক্ষমতা নেই পাওয়ার যে উনি তো পাওয়ার পলিটিক্সের কথা বলছেন, পাওয়ার গেমের কথা বলছেন, এসব হাস্যস্কর কথা বলে। এদের তো পলিটিক্যাল সেন্স কিছু নেই। পাওয়ারে থাকলে তবে থাকবো, আর পাওয়ারে না থাকলে পার্টির সঙ্গে থাকবো না, এ তো সুবিধাবাদীর কথা। আসলে উনি যে কাজটা করা ওনার দরকার সেই কাজটা না করে অন্য কাজ করতে এসছেন, তো ওনার রাজনীতি সম্বন্ধে কোনো ধারণা নেই। এরা তো আমি জানি না এরা আদর্শগত অবস্থান, নীতিগত অবস্থান, এদের মতাদর্শ এই কথাগুলো এরা আদৌ জানে কিনা, নাহলে জানলেই কথাগুলো বলতো না, এইটুকুই বলতে পারি। অসম বাংলা জাতীয় সড়কে তোলাবাজি ও ব্যবসায়ী অপহরণের অভিযোগ উঠছে। কোচবিহারের বক্সিরহাটে গ্রেফতার বিজেপি নেতা বিশ্বজিৎ তালুকদার। পুলিশ সূত্রে খবর, অসম বাংলা জাতীয় সড়কে বিভিন্ন পণ্যবাহী গাড়ি থেকে নিয়মিত টাকা আদায় করা হতো। এরই পাশাপাশি এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনাও ঘটে, আর এতেই নাম জড়িয়ে যায় বিজেপির তুফানগঞ্জের 4 নম্বরের মণ্ডল সহ সভাপতি বিশ্বজিৎ তালুকদারের। বক্সিরহাট থানায় বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে বিশ্বজিৎ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। ছেলে আসে আমার ছেলেকে উঠে নিয়ে গেছে। আচ্ছা, উঠে নিয়ে পরে আমার ছেলে তো নেশা কিছু করে না, পান সুপারি অবধি খায় না, ও কলেজে পড়ে কামাখাগুড়ি কলেজ, নেশা টিশা তো কোনো করে না, কিন্তু গাজার টোপলা একটা বড় হাতে দিয়ে ছেলের পিছনে বেড়ে ডেগার আসিল নাকি, পরে বলছে যে বল যে গাজার পাচার করি আর কি। আচ্ছা, হ্যাঁ, ছেলে তো আমার মনে কর জীবনের ভয়ে তো সব কইয়ে দিছে।